বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর আফসানা ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু বিমার উপরে অলরেডি একটি অফলাইনের ক্লাস, একটি বা আরও বেশি হবে, 2-3টি ক্লাস হয়ে যেতে পারে, আর কয়েকটি অনলাইনের ক্লাস নিয়েছি। সো আমরা আজকে চেষ্টা করব একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই চ্যাপ্টার থেকে আমার কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে। এক্ষেত্রে তোমাদেরকে একটি বিষয় মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমার বিমার চ্যাপ্টার থেকে অবশ্যই 100% কনফার্ম একটি প্রশ্ন আনসার করতে হবে। সো আমরা যতটুকু রিড আউট করেছি এর মাঝে থেকে আমাদেরকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেই বিষয়টি আজকে দেখব। মূলত এটি নিয়ে আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমরা আজকের প্রশ্নটা একটু দেখে নিই। তোমাদের সবার কাছে মোটামুটি আশা করি প্রশ্নটা থাকার কথা, যেহেতু আমি এটা একটি বোর্ডের প্রশ্ন সিলেক্ট করেছি, আর এটি বিভিন্ন টেস্টের প্রশ্ন এসেছে। বিভিন্ন টেস্টের প্রশ্নে জাস্ট নামটা চেঞ্জ করে এসেছে, মূলত কনসেপ্টটা একই। আর কারো কাছে যদি প্রশ্নটা থেকে না থাকে তাহলে এই ভিডিওটিও অনেকাংশে তোমাদেরকে হেল্প করবে। জাস্ট এটা জুম করে তোমরা প্রশ্নটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে। তাহলে দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে, যে মিস্টার রাতুল তার বাবা মায়ের সাথে মতিঝিলে নিজ বাড়িতে থাকেন। 5 তলার বাড়িটি তার মায়ের নামে। এই পয়েন্টটা একটু আমাকে দেখতে হবে যে 5 তলার বাড়িটি কার নামে? মিস্টার রাতুলের মায়ের নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতি হতে পারে। এই চিন্তায় মিস্টার রাতুলকে পরামর্শ দিলেন যার নামে বাড়িটি তাকে এসে বীমা করতে হবে। এই পরামর্শ দিয়েছে বীমা কোম্পানি। তাই ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতি হতে পারে, এই চিন্তায় মিস্টার রাতুল বীমা কোম্পানির কাছে বীমা করতে গেলেন। কর্তৃপক্ষ মিস্টার রাতুলকে পরামর্শ দিলেন যার নামে বাড়িটি তাকে এসেই বীমা করতে হবে। তাই মিস্টার রাতুলের মা নিজে গিয়ে বাড়িটি বীমা করেন। কিছুদিন পর মিস্টার রাতুল বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়িটি আরও 2 তলার নির্মাণ করেন, যার ফলে বাড়িটি একপাশে হেলে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে। মিস্টার রাতুলের মা ক্ষতিপূরণ দাবি করলে বীমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়। এই ছিল মোটামুটি প্রশ্নটা, যে বাড়িটি ছিল মিস্টার রাতুলের মায়ের নামে। তখন তারা বীমা কোম্পানির কাছে বাড়িটি নিয়ে বীমা করতে যায়। বীমা কোম্পানি বলে যে মিস্টার রাতুলের মা সেটি বীমা করতে হবে, যাতে মালিকানা তার নামে। তো মিস্টার রাতুলের মা বীমা করতে গেলেন, অলরেডি বীমা কমপ্লিটও করলেন চুক্তিপত্র, কিন্তু তারা একটা বিষয় গোপন করেছেন। সেটি হচ্ছে যে তারা বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়িটিকে দোতলা করে ফেলেন। কিছুদিন পর বীমাকৃত বাড়িটির একটা পক্ষ হেলে পড়ে, কিন্তু অলরেডি কিন্তু বীমা কোম্পানি সেই বিষয় সম্পর্কে অবগত ছিল না যে বাড়িটি অলরেডি দোতলা হয়ে গিয়েছে। সো তারা এই বীমা দাবিটি পূরণ করতে অস্বীকৃতি জানায়। এই ছিল আমার উদ্দীপক। আমার এখানে প্রশ্নে কি কি রয়েছে। প্রথম প্রশ্নটা হয়েছে এই ক্ষেত্রে যে বীমা চুক্তি কি বা বীমা চুক্তি কাকে বলে? প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বীমাকারী ও বীমা গ্রহীতার মাঝে যে চুক্তি হয় তাই হচ্ছে বীমা চুক্তি। যেহেতু প্রশ্নটা আমার 1 নম্বরের উত্তর, সো আনসারটা হবে আমার এখানে 1 নম্বরের উত্তরের মতে, অর্থাৎ এখানে উত্তরটা আমি বড় করে লেখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মূল কনসেপ্টটা এখানে চলে আসলে এটাই এখানে এনাফ। তাহলে বীমা চুক্তি কি? বীমা এক ধরনের লিখিত চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতার নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, তাই হচ্ছে বীমা চুক্তি। তাহলে এখানে 2টি বিষয় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। এখানে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা, আরেক পক্ষ হচ্ছে বীমাকারী। তাদের মাঝে যে লিখিত চুক্তি বা এগ্রিমেন্ট হয় তাই হচ্ছে বীমা চুক্তি। এবং এই বীমা চুক্তিটা কিসের বিনিময়ে হয়? প্রিমিয়ামের বিনিময়ে। এই ছিল প্রশ্নের মূল বিষয়গুলো। এখন দেখি আমার খ নম্বরে কি রয়েছে। স্থলাভিষিক্ততার নীতি বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা যদি খুব সহজে বুঝতে চেষ্টা করি, স্থলাভিষিক্ততা হচ্ছে
একজনের জায়গায় অন্যের মালিকানার পরিবর্তন হয়। তাহলে এই কনসেপ্টটা বীমা চুক্তির আওতায় কিভাবে রয়েছে? সামগ্রিক ক্ষতিপূরণ দেওয়ার পর সম্পত্তির ভগ্নাবশেষের মালিকানা বীমাকারীর কাছে ন্যস্ত হয়। অর্থাৎ যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থেকে থাকে, তার মালিক হবে একমাত্র বীমা কোম্পানি। এই অর্থাৎ আগের মালিকানা ছিল কার? বীমা গ্রহীতার। কিন্তু বীমা চুক্তির আওতায় ওই সম্পত্তির ক্ষতিগ্রস্ত হলে সম্পত্তির দাবি পূরণ করার পর যা অবশিষ্ট থাকে তার মালিকানা বীমা গ্রহীতার থেকে কার কাছে চলে যাবে? বীমাকারীর কাছে চলে যাবে। এটি হচ্ছে স্থলাভিষিক্ততার নীতি বলা হয়। এই নীতি শুধুমাত্র বীমার জন্যই প্রযোজ্য, আর অন্য কোনো ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। এক্ষেত্রে বীমা গ্রহীতার কাছ থেকে বীমাকৃত ক্ষতিগ্রস্ত সম্পদের মালিকানা বীমাকারীর কাছে হস্তান্তরিত হয়। অর্থাৎ স্থলাভিষিক্ততা হচ্ছে ইন্টারচেঞ্জ হওয়া, মালিকানাটা হস্তগত হওয়া। কার কাছে? বীমাকারীর গ্রহীতার কাছ থেকে বীমাকারীর কাছে সেটা চলে যাওয়া। এটি হচ্ছে স্থলাভিষিক্ততার নীতি, যে সামগ্রিক ক্ষতিপূরণ দেওয়ার পরে সম্পত্তির যা অবশিষ্ট যদি থেকে থাকে, সম্পত্তি যদি অবশিষ্ট থাকে, তাহলে সে অবশিষ্ট সম্পত্তির মালিকানা হবে কে? বীমাকারী কর্তৃপক্ষ। ধরো একটি কারখানা আগুনে ক্ষতিগ্রস্ত হলো। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সমগ্র কারখানাটি পুড়ে যায়নি, কিন্তু যে সামগ্রিক ক্ষতি হয়েছে সে ক্ষতির জন্য বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার পরে এই যে অবশিষ্ট যে সম্পত্তিটা রয়েছে, সামগ্রিক ক্ষতির পূরণ করার পরও তাদের যে অবশিষ্ট সম্পত্তি রয়েছে, অর্থাৎ কিছু পণ্য থাকতে পারে যেগুলো অর্ধপোড়া অবস্থায়, কিছু পণ্য থাকতে পারে যেটা হয়তো বা একেবারেই ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু সেটা আর খুব বেশি একদম ছাই হয়ে গেছে, অবশিষ্ট নাও থাকতে পারে। আবার কিছু পণ্য থাকতে পারে যেটা হয়তো বা হাফ পোর্শন ইউজ করা যাবে। ওই যে ভগ্নাবশেষ সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির স্থলাভিষিক্ততা হবে এখানে বীমা কোম্পানি। এই ছিল স্থলাভিষিক্ততার নীতি, অর্থাৎ মালিকানাটা বীমা গ্রহীতার কাছ থেকে কার কাছে হস্তান্তরিত হবে? বীমাকারীর কাছে হস্তান্তরিত হবে। এখন দেখি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বীমার কোন নীতির কারণে মিস্টার রাতুলের মা বীমা চুক্তি করতে গেলে বীমা চুক্তি করতে হলো, তা তুমি মনে করো বা বিষয়টিকে ব্যাখ্যা করো। অর্থাৎ বীমা তারা কি করতে গিয়েছিল? আমরা একটু আবার আমাদের উদ্দীপকে ফিরে যাই। উদ্দীপকে কি বলা হয়েছিল? যে মিস্টার রাতুল তার বাবা মায়ের সাথে মতিঝিল নিজ বাড়িতে থাকেন। 5 তলার বাড়িটি তার মায়ের নামে। ভূমিকম্প হলে বাড়িটির ক্ষতি হতে পারে, এই চিন্তায় মিস্টার রাতুল বীমা কোম্পানির কাছে বীমা করতে গেলেন। কর্তৃপক্ষ মিস্টার রাতুলকে পরামর্শ দিলেন যার নামে বাড়িটি তাকে এসে বীমা করতে হবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলা হয়েছে? বীমার কোন নীতির কারণে মিস্টার রাতুলের মা বীমা চুক্তি করতে হলো, অর্থাৎ মাকে নিজে গিয়ে বীমা চুক্তিটা করতে হলো। এখন তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু তার আগে একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, যে এখানে আগে কি চেয়েছে সেই বিষয়টা আমাকে আগে হাইলাইট করতে হবে। অর্থাৎ বীমার কোন নীতির কারণে, এই স্পেসিফিক পয়েন্টটাতে আগে আমাকে আসতে হবে। তাহলে আমরা জানি যে বীমা চুক্তি করতে হলে বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে, অর্থাৎ বীমা বিষয়বস্তুতে বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ বিদ্যমান তাই হচ্ছে কি বীমাযোগ্য স্বার্থ। তাহলে বীমাযোগ্য স্বার্থের নীতির কারণে মিস্টার রাতুলের মাকে বীমা চুক্তি করতে হলো বলে আমি মনে করি। যেহেতু এখানে ডিরেক্ট বলা হয়েছে যে তুমি কি মনে করো সে বিষয়টি ব্যাখ্যা করো, তাহলে এখানে আমাকে অবশ্যই কি করতে হবে? আমি কথাটা এখানে উল্লেখ করতে হবে, কারণ এখানে যুক্তি খণ্ডন করবে আমি। বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেখি, যে বীমাকৃত বিষয়বস্তুতে বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে, সেই কথাটা আমরা শুরুতেই বলছিলাম যে আর্থিক স্বার্থ থাকে, তাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। এ ধরনের স্বার্থ না থাকলে বীমা চুক্তি করা সম্ভব নয়। অর্থাৎ বীমা চুক্তি হতে হলে অবশ্যই কি থাকতে হবে? বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ বিদ্যমান থাকতে হবে। বীমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বীমাকারী প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে থাকে। উদ্দীপকে মিস্টার রাতুল যে বাড়িতে থাকেন সে বাড়িটি ছিল কার নামে? মিস্টার রাতুলের মায়ের নামে। অর্থাৎ মিস্টার রাতুল যখন বীমাটা করতে চান, ওনার কিন্তু সেই সম্পত্তিতে কোনো বীমাযোগ্য স্বার্থ ছিল না, কারণ বাড়িটি ছিল তার মায়ের নামে। তাহলে উনি যেহেতু ভূমিকম্প বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে সে আশঙ্কায় বীমা করতে চান, কিন্তু বীমা কোম্পানি তখন সাথে সাথে কি করেন? বিষয়টি বা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। প্রতিষ্ঠানটি কি বলে দেন? তার মা এসে চুক্তি করার পরামর্শ দেয়, কারণ বাড়িটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে তার মা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, মিস্টার রাতুল নয়। কারণ যেখানে তার মালিকানাটা মিস্টার রাতুলের
নয়। মূলত বীমার বিষয়বস্তুকে মিস্টার রাতুলের মায়ের বীমাযোগ্য স্বার্থ থাকায় বীমা কোম্পানি উক্ত পরামর্শ দিয়ে থাকে। তাহলে বীমার বিষয়বস্তুতে অবশ্যই কি থাকতে হবে? বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বীমাযোগ্য স্বার্থ না থাকলে সেই বিষয়বস্তুর বীমা করা কখনোই সম্ভব নয়। বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমা কোম্পানিও বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। আমরা আমাদের এখন পরের ঘ নম্বরের প্রশ্নের দিকে টার্ন করে দেখি ওখানে কি বলা হয়েছে। আরেকটা বিষয় তোমাদেরকে মাঝখান দিয়ে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সৃজনশীল যে 4টা অপশন থাকে, মানে আমাদের এই থিওরিটিক্যাল বিষয়গুলোতে এই 4টা প্রশ্নের মাঝে আমার 2টা প্রশ্ন কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড হতে পারে, আবার উদ্দীপকের সাথে অর্থাৎ প্রথম যে 2টা প্রশ্ন আমার কি উদ্দীপকের রিলেটেড হতে হবে, আবার পারে আবার টু দ্য পয়েন্টে আমার কি আসতে পারে, জাস্ট একদম যেমন 1 নম্বর প্রশ্নটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টার রিলেটেড একটা জ্ঞানমূলক প্রশ্ন যেটা তুমি হুবহু বই থেকে আনসার করতে পারবে, সেই প্রশ্নটাই এখানে আমার চলে আসবে। তারপরে খ নম্বর প্রশ্ন কি? খ নম্বর প্রশ্ন এই চ্যাপ্টারের প্রশ্ন, বাট এটা উদ্দীপকের সাথে আমার রিলেটেড হতে পারে, আবার নাও রিলেটেড হতে পারে। কিন্তু শেষের যে 2টা প্রশ্ন অর্থাৎ ঘ এবং ঘ, এই 2টা প্রশ্ন অবশ্যই আমার উদ্দীপক রিলেটেড, এবং উদ্দীপকের মাধ্যমে এখানে আমাকে টু দ্য পয়েন্টে গিয়ে যুক্তি খণ্ডন করতে হবে। ওকে, এখন দেখি আমাদের খ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। উদ্দীপকে মিস্টার রাতুলের মা ক্ষতিপূরণ দাবি করলে বীমা কোম্পানি অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ মিস্টার রাতুলের মা যখন বাড়িটি দোতলা তারা করে ফেলে তখন বাড়িটি একপাশে হেলে যায়। তাহলে যখন একপাশে হেলে যায় তখন বীমা কোম্পানি কেন সেই দাবিটা পূরণ করতে অস্বীকৃতি জানায়, আমরা সেই বিষয়টা এখানে বিশ্লেষণ করব। তার আগে আবার আমাদের উদ্দীপকের কাছেই ফিরে যেতে হবে। কেন করেছে? যে প্রত্যক্ষ কারণে ক্ষতিপূরণ ও সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘিত হয়। এখানে তারা কি করেছে? বিষয়টা তারা গোপন করেছে। এখানে সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘিত হয়েছে। আচ্ছা, সদ্বিশ্বাসের নীতি কোনটা? যেখানে বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয় একে অপরকে বীমা চুক্তির সব তথ্য স্বেচ্ছায় প্রকাশ করবে। এখানে কোনো প্রকার জোর প্রয়োগ বা বল প্রয়োগ করার প্রয়োজন পড়বে না। একে অপরের কাছে স্বেচ্ছায় সব তথ্য প্রকাশ করবে। সেটি হচ্ছে সদ্বিশ্বাসের নীতি, বিশ্বাসের নীতি, আস্থার নীতি। কিন্তু সে ক্ষতিপূরণ বা সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘিত হওয়ার কারণে মিস্টার রাতুলের মায়ের বীমা দাবি বীমা কোম্পানির অস্বীকৃতি জানায়। বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী কেন জানায় তা একটু দেখি। যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে একটি কিসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়? সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বীমা সম্পর্কিত সকল তথ্য 2টি পক্ষ একে অপরকে সুস্পষ্টভাবে জানাতে হয়। তা না হলে বীমা প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধ করতে অস্বীকৃতি জানাতে পারে। তাহলে প্রশ্নের স্পেসিফিক পয়েন্টটা কোন জায়গায় যাবে? যে এখানে সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘিত হয়, সে কি করে? বীমা কোম্পানি বীমা দাবি পূরণ করতে অস্বীকৃতি জানায়। উদ্দীপকে মিস্টার রাতুল তার মায়ের বাড়িটি বীমা করেন। চুক্তিপত্রের বিষয়বস্তুর ক্ষতির সম্ভাব্য ঝুঁকি হিসেবে ভূমিকম্প উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মিস্টার রাতুল বীমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটি আরও 2 তলা নির্মাণ করেন, ফলে বাড়িটি একপাশে হেলে যায়, যা বীমা শর্তের অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ এই ক্ষতিপূরণ বীমা কোম্পানি পূরণ করবে, সেই ক্ষতিপূরণের কথা এখানে বলা ছিল না, কারণ চুক্তিপত্রে একমাত্র ক্ষতিপূরণের কথা কি ছিল? ভূমিকম্পের কথা বলা ছিল। তাহলে এই ক্ষতিপূরণ চুক্তির কারণে অর্থাৎ ক্ষতিপূরণের কারণ নীতি লঙ্ঘিত হওয়ার কারণে বীমা কোম্পানি এখানে কি করবে না? ক্ষতিপূরণ প্রদান করবে না। তারপরে কি দেখা যায়? যে উল্লেখিত পরিস্থিতিতে মিস্টার রাতুলের মা বীমা দাবি ক্ষতিপূরণ পাওয়ার অযোগ্য, কারণ বীমাকৃত বাড়িটি সম্ভাব্য ঝুঁকি হিসাবে ভূমিকম্পকে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাড়িটি পুনর্নির্মাণের কারণে হেলে পড়েছে, যার মাধ্যমে বীমা চুক্তির প্রত্যক্ষ কারণ নীতি লঙ্ঘিত হয়েছে। এছাড়া মিস্টার রাতুল বাড়ি পুনর্নির্মাণের বিষয়টিও বীমা কোম্পানির কাছে গোপন করেছেন। তাহলে কিসের নীতি ভঙ্গ করেছেন? চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতিও ভঙ্গ করেছেন। বীমা প্রতিষ্ঠান কর্তৃক বীমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর জন্য এই 2টি কারণই এখানে যথেষ্ট। অর্থাৎ এখানে 2টি কারণ কি? স্পেসিফিক কারণ 2টি, একটি হচ্ছে ক্ষতিপূরণ, আরেকটা হচ্ছে কি? সদ্বিশ্বাসের নীতি। 2টি এখানে লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ বীমা চুক্তি, আমি একদম শর্ট করে দিচ্ছি প্রশ্নটা, যখন তারা বীমা চুক্তি করতে যায় তখন কারণ হিসেবে কি উল্লেখ করেছিল? ভূমিকম্পকে
ভূমিকম্পের কারণে বাড়িটি কিন্তু হেলে পড়েনি। বাড়িটি হেলে পড়েছে কিসের জন্য? তারা পুনরায় নির্মাণ করার জন্য বাড়িটি একপাশে হেলে পড়েছে। তাহলে এখানে ক্ষতিপূরণের কারণটা ভূমিকম্পের কারণে হয়নি, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যে বাড়িটি পুনর্নির্মাণ করেছেন সেই পুনর্নির্মাণের কথাটি, অর্থাৎ দোতলা পর্যন্ত যে বাড়িটিকে এক্সটেনশন করা হয়েছে সে বাড়ানোর বিষয়টি বীমা কোম্পানিকে জানানো হয়নি। এই জানানো হয়নি মানে এখানে তথ্য গোপন করা হয়েছে। তথ্য গোপন মানে এখানে এক পক্ষ আরেক পক্ষ কি ভঙ্গ করেছে? আরেক পক্ষের কাছে সদ্বিশ্বাসের চুক্তি ভঙ্গ করেছে, অর্থাৎ চূড়ান্ত সদ্বিশ্বাসের জায়গাটা আর এখানে রইল না। এই একটি উল্লিখিত কারণে বীমা কোম্পানি কি করলো? তার দাবিটি পরিশোধ করতে অস্বীকৃতি জানালো। তাহলে আমরা যে কথাগুলো বলছিলাম যে আমার শেষে দুইটা প্রশ্ন অবশ্যই আমাকে উদ্দীপক থেকে আনসার করতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা ট্যাক্টফুলি কাজ করব। আমরা বারবার প্রশ্নটা মেমোরাইজ না করে কি করব? উদ্দীপকটা একটু ভালো করে পড়ে আগে বোঝার চেষ্টা করব যে আমার উদ্দীপকে কি হয়েছে। অর্থাৎ প্রশ্নে যেহেতু আমার এখান থেকে একটা প্রশ্ন অনেকাংশে শিওর থাকো যে একটা প্রশ্ন আমার অবশ্যই এসে থাকে, তাহলে আমি চেষ্টা করব আমার বীমার নীতিগুলো, যেটা আমরা গত ক্লাসে থিওরিটিক্যাল হিসেবে পড়েছিলাম, আজকে সেটা একটি অ্যাপ্লিকেশন দেখালাম একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে, যে আমরা চেষ্টা করব বীমার নীতিগুলো একটু ভালো করে বোঝার জন্য, যে কোন কোন কারণে আমরা বীমাকে বীমা বলবো। এই বিষয়গুলো যদি আমরা একটু ক্লিয়ার রাখতে পারি তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নই আমার আসুক না কেন আমরা খুব সহজেই সেটা যৌক্তিকভাবে আনসার করতে পারবো। যদি যৌক্তিকভাবে আনসার করতে না পারি তাহলে, যেমন ধরো এখানে কি বলা হয়েছে, যে 3 নম্বর প্রশ্ন আমরা একটু ফিরে যাই, যে বীমার কোন নীতির কারণে মিস্টার রাতুলের মা বীমা চুক্তি করতে হলো বলে তুমি মনে করো। অর্থাৎ এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানের পয়েন্টই ছিল বীমাযোগ্য স্বার্থ। আমি যদি এই কথাটি এখানে উল্লেখ না করলাম, অন্য অপ্রাসঙ্গিক বিষয় এখানে নিয়ে আসি, আমার প্রশ্নটা একটু রিচ কখনোই হবে না, এবং এটা টু দ্য পয়েন্টে প্রশ্নটার এখানে আনসার এখানে হবে না। সো আমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আবার কিছু থিওরিটিক্যাল আলোচনা করব, তারপরে আবার একটি প্রশ্নের অ্যাপ্লিকেশন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে সামনে অগ্রসর হব। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ।